এখন আমরা যেটা দেখব, আচ্ছা তাহলে এখন আমরা দেখবো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি। আসলে ওয়ার্ডপ্রেস তো ইনস্টল দিলাম, কিন্তু বুঝলামই না যে এই ড্যাশবোর্ডে কি কি আছে, কিভাবে আমরা কোনটা দিয়ে কাজ করব, সেগুলো বিষয়ে আমরা আগে সেটিং করে নিব, দেন আমরা থিম ডেভেলপমেন্টে যাব। আসি, তো এখানে দেখেন যে আমরা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করছি, ঠিক আছে, আমরা কিন্তু ওই ব্যাচ 5 আর ইনস্টল করিনি, আমরা করছি কোথায়, RS_underscore ক্লাসে। তো যারা বোঝেন নাই এখনো ভিডিও দেখে নেবেন, তাহলে বুঝবেন কেন এখানে করছি। তো এখানে দেখেন আগের দুটো ব্যাচের ইনস্টল করা আছে, তো আমাদের নতুন ইনস্টলেশনটা তো দেখা লাগবে। আমাদের টেবিল প্রিফিক্স কি দিয়েছিলাম, ব্যাচ 5 করে দিয়েছিলাম, পরে ব্যাচ 5 B5 না ব্যাচ 5 পরে করে দিয়েছি। রিফ্রেশ দেই, দেখেন তো আসে কিনা এটা, এখানে আসছে কোথাও। সো একটা ডেটাবেজে কয়টা ওয়ার্ডপ্রেস আছে এখন, 3টা, 33 টেবিলস, 3টা ওয়ার্ডপ্রেস ইনস্টল না, 3 11 33। এটাই তো বলছে যে মাল্টিপল ওয়ার্ডপ্রেস একটা ডেটাবেজে ইনস্টল করতে পারবেন। যাই হোক, এটা ক্লোজ। এখন ড্যাশবোর্ডের ব্যাপারটা আসি। তো ড্যাশবোর্ড এটা হচ্ছে একদম ডিরেক্টলি ওয়ার্ডপ্রেস লগ ইন করার পর আপনি যখন ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করবেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, এই পেজটায় আপনি ডিরেক্টলি ল্যান্ড করবেন। এই পেজটাই কাস্টমাইজ করা যায় প্লাগ ইন দিয়ে, যে আপনি যখন লগ ইন করবেন তখন কোন পেজে যাবেন। সো প্লাগ ইনের ব্যাপার বাদ, আমরা আগে জেনারেলি যা পাচ্ছি সেটা দেখি। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কি আপনার সাইটের নর্মাল স্ট্যাটিক্সগুলো এখানে দেখতে পারবেন। যেমন এখানে একটা গ্লান্সে বলা আছে যে একটা মাত্র পোস্ট, সেই পোস্টটা হচ্ছে যে একটা হ্যালো ওয়ার্ল্ড। একটা মাত্র কমেন্ট, সেই কমেন্টটা হচ্ছে এই পোস্টে গেলে দেখতে পারবেন মিস্টার ওয়ার্ডপ্রেস করছেন, মিস্টার ওয়ার্ডপ্রেস। তারপর পেজ আছে একটা, সেই পেজটা কোনটা, পেজ এখানে অ্যাড করা নেই অবশ্য, যাই হোক আমরা দেখতে পারবো একটু পরেই। আর বলছে যে ওয়ার্ডপ্রেস ভার্সন হচ্ছে এটা রানিং 2015 থিম, থিমের নাম হচ্ছে 2015। আমরা আমাদের থিম যখন ক্রিয়েট করবো তখন আমাদের থিমের নামটা এখানে দেখাবে, ঠিক আছে। হ্যাঁ এই তো, এই যে মানে সাইটের নাম হচ্ছে এইটা, এখানে অলওয়েজ যে নামে সাইটটা আপনারা ইনস্টল করবেন সেই নামটা এখানে দেখাবে। দেন এই ভিজিট সাইট, এই তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি কোথায়, ব্যাচ 5 ডিরেক্টরিতে না। তো এইটাই হচ্ছে আমাদের ডোমেন, সেটা তো আগেই বলে আসলাম। তো এখন ড্যাশবোর্ডের ব্যাপারটা তো অ্যাট এ গ্লান্সে আমরা এটা পেয়ে গেছি। তো এখানে হচ্ছে কুইক ড্রাফট, আপনি যদি চান যে না আপনার এত সময় নেই, আপনি একটা কুইক পোস্ট তৈরি করতে চান, তো এখানে এটা কি টাইটেল না, তো মনে করেন যে নিউ পোস্ট, নিউ কুইক পোস্ট। এখানে বলছে ফেসবুকের মতো হোয়াটস অন ইউর মাইন্ড, আমরা বলতেছি নাথিং। এত মাইন্ডে রেখে লাভ আছে। তো এগুলো কি করবো, আমরা ডুপ্লিকেট করে অনেকগুলো করলাম, সেভ অ্যাজ ড্রাফটে দিয়ে রাখি। কি হলো, ড্রাফট রিসেট। এখন আমরা পোস্টে আসি, অল পোস্টে যাই, পাচ্ছি। তো আমার তো এখানে আসা দরকার নাই, আমি ড্যাশবোর্ড থেকেই আমার একটা পোস্টের আমি অলরেডি একটা ড্রাফট তৈরি করে রেখে দিলাম। কেন এই ড্রাফটটা, কেন এই কুইক ড্রাফট তৈরি করা হয়, কারণ ইন কেস আপনার মনে নাও থাকতে পারে আপনি কি লিখতে চাইছেন। আপনার মনে পড়লো যে আচ্ছা ঠিক আছে এই পোস্টটা লিখা যায়, আপনি একটা টাইটেল আর একটা হালকা একটা শিরোনাম দিয়ে রাখলেন যে হ্যাঁ টাইটেলটা পোস্টটাই সম্পর্কে হবে, আর এখানে আপনি কি কি লিখতে চাচ্ছেন লিখে রাখলেন। এটা কিন্তু খুব সুন্দর একটা মানে ইউটিলিটি ওয়ার্ডপ্রেসের, ঠিক আছে। এবং এটা এই ওয়ার্ডপ্রেসের ছোট ছোট অনেকগুলো ইউটিলিটি আছে যেগুলোর কারণে কিন্তু ওয়ার্ডপ্রেস এত পপুলার। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ দিস। হ্যাঁ, তো এখানে দেখেন যে কুইক ড্রাফটে আমরা কি করলাম, যে এখানে একটা কুইক ড্রাফট তৈরি করলাম এবং যেটা আমাদের এখানে ড্রাফটের নিচেই শো করতেছে, ঠিক আছে, এবং কখন করছি সেটা শো করতেছে। আর সেটা আবার আমাদের পোস্ট থেকে ওয়াল পোস্টে গেলেও এটা এখানে শো করতেছে। তা পোস্টটা কে লিখছে, অ্যাডমিন। কোন ক্যাটাগরিতে, বাই ডিফল্ট আনক্যাটাগরাইজ নামে একটা ক্যাটাগরি থাকে ওয়ার্ডপ্রেসে, আপনি যদি ক্যাটাগরি সিলেক্ট না করেন আনক্যাটাগরাইজে সিলেক্ট হয়ে থাকবে। দেন বলছে ট্যাগ নাই কোনো, আর কখন হয়েছে, এই সময় হয়েছে, আর কোনো কমেন্ট নাই। যাই হোক, আবার ড্যাশবোর্ডে আসি। এরপর কি অ্যাক্টিভিটি। এখন আপনার এখানে অ্যাক্টিভিটিটা আপনি দেখতে পারবেন যে মূলত এখানে বলছে কি যে আপনার রিসেন্ট পাবলিকেশনটা দেখতে পারবেন, যে একটাই মাত্র পোস্ট পাবলিশ হয়েছে, সেটা হচ্ছে এই সময়। এই সময়টা দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমরা সকাল 7:30টার সময় লিখিনি, মাত্রই লিখছি। এটা হচ্ছে কি যে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যে টাইমটা, সেই টাইমটা দেখাচ্ছে এখানে। আমরা টাইমটা চেঞ্জ করবো একটু পরে। ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট যা টাইম সিলেক্ট করা থাকে সেইটাই দেখায়, আমি একটু পর যাচ্ছি ওখানে।
তারপর কমেন্ট কয়টা আছে সেগুলো এখানে দেখাবে, কমেন্টটা পেন্ডিং আছে না অ্যাপ্রুভ আছে, স্প্যামে না ট্রেসে, সবগুলো এখান থেকে দেখতে পারবেন। এখানে হচ্ছে ড্রাফট, আর এখানে হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের নিউজ। তো এই নিউজটা আমাদের দরকার নাই, এই নিউজ অনেক ব্যান্ডউইথ নষ্ট করবে, খেয়াল আছে? মানে ওয়ার্ডপ্রেসের সাইটে যে ওদের একটা নিউজ নামে একটা কি মেনু আছে, বা ওদের প্রেস নামে একটা মেনু আছে, ওই প্রেস মেনুতে যা যা নতুন নতুন পোস্ট হয় সবগুলো এখানে দেখায়। তো স্ক্রিন অপশন থেকে ড্যাশবোর্ডে থাকা অবস্থায় স্ক্রিন অপশনটা ক্লিক করবেন, করে এই ওয়ার্ডপ্রেস নিউজ তুলে দিবেন, তাহলে কিন্তু আপনার এখানে লোড হবে না এটা। আর এই যে একটু আগে আমি দেখলেন না, আমি এখানে কেটে দিলাম একটা ওয়েলকাম মেসেজ উইন্ডো, সেইটা কিন্তু এইটা আপনি এখানে তুলে দিতে পারেন, অথবা এখান থেকে ডিসমিস করে দিতে পারেন, ঠিক আছে? তো মূলত ড্যাশবোর্ড এতটুকু। এরপর আপডেটে আসেন। আপডেটে আসলে এখানে আপনি কয়েকটা জিনিস বুঝবেন, সেটা হচ্ছে খেয়াল করেন কিছু বলছে এখানে যে লাস্ট চেকড অন May 3 তারিখে, মানে আপনার ওয়ার্ডপ্রেসের যে সফটওয়্যারটা আছে এখানে বলছে যে ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, একদম আপডেটেডটা আছে এখানে। বলছে কি প্লাগ ইন, আমার সব প্লাগ ইন আপ টু ডেট, সব থিম আপ টু ডেট আছে। যদি কোনো এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যার থিম অর প্লাগ ইন যদি কোনো নতুন ভার্সন পায়, অলওয়েজ এইখানে আপনি দেখবেন এসে একটা আপডেট নামে একটা আমার আছে, এখানে লাল একটা নোটিফিকেশন আছে, যতটা প্রোডাক্ট আপডেট আছে ততটা লেখা থাকবে 1 2 3 4 এভাবে করে, আর ওটা লাল একটা বৃত্তের মধ্যে থাকবে, ঠিক আছে? তো ড্যাশবোর্ড মেনু দুটো। এরপর হচ্ছে পোস্ট, তারপর আছে কি মিডিয়া। পোস্ট হচ্ছে আমরা যত পোস্ট লিখতে চাই এই সাইটে শত পোস্ট, তারপর ক্যাটাগরি, তারপর ট্যাগ। তারপর হচ্ছে মিডিয়াতে হচ্ছে কি আমরা যদি চাই যে ইমেজ, ভিডিও, পিডিএফ যে কোনো ডকুমেন্ট আপলোড করতে, সেটা আমরা এখান থেকে আপডেট করতে পারবো অ্যাড নিউ করে। আর লাইব্রেরি হচ্ছে মানে মিডিয়ার ভিতরে যে লাইব্রেরি, এই লাইব্রেরি হচ্ছে কিন্তু যতগুলো আপডেট করছেন অলরেডি বা আপলোড করছেন সেগুলো ওখানে শো করবে। আচ্ছা, এরপর পেজ হচ্ছে তো বুঝতেইছেন। তারপর হচ্ছে কমেন্টস, তো আরও বোঝা যায়। অ্যাপিয়ারেন্সের পরে আসতেছি, যদিও একটু আগে বলে এসেছি যেখানে থিম রিলেটেড সব কাজ করবার। প্লাগইনস হচ্ছে প্লাগইনসের জন্য। ইউজার হচ্ছে কি আপনার এই সাইটে কতগুলো ইউজার আছে, ঠিক আছে? কতগুলো ইউজার আছে। সো আমি অল ইউজারে যাই, একটাই মাত্র ইউজার আছে যেটার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, এবং এটার ইমেল অ্যাড্রেস আছে, রোল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, আর পোস্ট করছে কি একটা, যেটা বাই ডিফল্ট পোস্ট আমরা দেখতে পাচ্ছি এটা, যদিও আমি করিনি, কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হলে ওই একটা পোস্ট এই ডিফল্ট ইউজারের আন্ডারেই দেখায় যায়। এখন কথা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের কয়েকটা ইউজার রোল আছে, এগুলো নিয়ে আপনাদেরকে বলিনি মনে হয় আগে। তো সাবস্ক্রাইবারের মিনিং হচ্ছে সাবস্ক্রাইবার অনলি যদি ওয়ার্ডপ্রেস এমন রেস্ট্রিকশন থাকে যে রেজিস্টার্ড মেম্বাররাই লগ ইন কমেন্ট করতে পারবে অনলি, তাহলে সাবস্ক্রাইবার হয়েই আপনাকে রেজিস্টার করতে হবে, বা ওয়ার্ডপ্রেস সাইটে এরা এনাবল করাই থাকবে, ঠিক আছে? সাবস্ক্রাইবারদের কাজ হচ্ছে শুধু কি ওই লগ ইন করে সে কমেন্ট করতে পারবে, আর কিছু করতে পারবে না। দেন কন্ট্রিবিউটরদের কাজ হচ্ছে কি কন্ট্রিবিউটররা লিখতে পারবে, বাট সরাসরি নিজেরা পাবলিশ করতে পারবে না। আমি কিন্তু শর্ট করে বলতেছি, ঠিক আছে? অথরের কাজ কি, তবে কন্ট্রিবিউটর লিখতে পারবে কিন্তু থার্ড পার্টি কোনো ফাইল অ্যাড করতে পারবে না, কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে না, আধা করতে হবে আপনাকে করে দিতে হবে, ও শুধু লেখাটা ড্রাফট করে দিতে পারবে, আর কিছু না। অথরের কাজ হচ্ছে অথর মনে করেন লিখা নিজে পাবলিশ করতে পারবে, তারপর ও থার্ড পার্টি ইমেজ, ভিডিও আপলোড করতে পারবে, ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে, ট্যাগ লিখতে পারবে, মানে যা যা করা যায় এগুলো করতে পারবে। আর এডিটরের কাজ হচ্ছে উপরে তিনটা সব কিছু করতে পারবে, প্লাস ও অন্যের পোস্টকেও এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে। আর অ্যাডমিনিস্ট্রেটর তো বুঝতেই দিচ্ছেন যে সমন্বয় ক্ষমতার অধিকারী, সব কিছুই করতে পারবে। তবে এই যে যতগুলো রোল আছে 5টা বাই ডিফল্ট রোল, এইগুলো সবগুলো কি আপনারা কি করতে পারবেন, নিজেদের মতো করে মডিফাই করে নিতে পারবেন। এই জন্য ওয়ার্ডপ্রেসে একটা প্লাগইন আছে রোল ম্যানেজার। প্লাগইনটা যদিও অনেক বড় এবং একটু এদিক সেদিক ভুল হলে সাইট হাওয়া হয়ে যাবে, ঠিক আছে? মানে প্লাগইনের সাইজ ছোট আর ফাংশনালিটি অনেক বড়। যাই হোক, তো এখানে একটা হালকা ডেসক্রিপশন দিলাম, এবং এখানে বলছে কি অ্যাড নিউ। তো অ্যাড নিউ করলে আপনি নতুন আরেকটা ইউজার নিতে পারবেন এখানে। এবং আমার যে এখানে ইউজার একটা আছে, এই ইউজারটা কোথায় পাবেন জানেন? দেখেন, লোকাল হোস্ট, আমাদের ডিরেক্টরিটা হচ্ছে অফিস ব্যাচ নাম্বার, সরি এখানে না, লোকাল হোস্ট, এখানে আমরা পাচ্ছি PHP মাই অ্যাডমিন। কারণ আমরা দেখতে চাই যে আমাদের যে এখানে অ্যাডমিন যে ইউজারটা এটা কোথায় আছে। আমরা RS ক্লাসে যাই, আমাদের টেবিল প্রিফিক্স হচ্ছে কি ব্যাচ 5, তাই না? তো ব্যাচ 5-এর এই যে ইউজার্স যে টেবিলটা আছে এখানে দেখতে হবে, দেখছেন এস অ্যাডমিন। পাসওয়ার্ড আমরা যাই দিই না কেন, এটা কিন্তু কি এনক্রিপ্টেড করা সিকিউরিটির জন্য। তারপর বলছে কি অ্যাডমিনের নিক নেম কি আছে, অ্যাডমিন।
ইমেল কি আছে এইটা, যেটা আমি দিয়ে এসছি। আর মানে বাই ডিফল্ট এগুলো যা থাকার তাই আছে। তো এখন আমার দরকার যে আমার এই অ্যাডমিনের ইনফরমেশন আমি চেঞ্জ করব। আমি নতুন একটা অ্যাডও করতে পারি। অ্যাড করলে কি হবে দেখেন, ইউজার নেম দিতে হবে, এটা মাস্ট, আর ইমেল দিতে হবে, এটা মাস্ট, আর পাসওয়ার্ড, এই তিনটা হচ্ছে মাস্ট। দেন যদি আপনি মনে করেন যে আপনি রিমোট সার্ভারে আছেন বা লাইভ সার্ভারে আছেন, দেন তাকে একটা মেইল পাঠাতে পারেন তার ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড সহ। আর তাকে একটা রোল সিলেক্ট করে দিতে হবে অবশ্যই। যদি বাই ডিফল্ট না রাখেন তাহলে সাবস্ক্রাইবারই থাকবে, ঠিক আছে? তো আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে ইউর প্রোফাইল। ইউর প্রোফাইল মানে কি আমার প্রোফাইলটা এখানে কেমন। এখানে বলছে যে ভিজুয়াল এডিটর। এখানে আমি যদি চাই যে এই ভিজুয়াল এডিটর হোয়েন রাইট যখন লিখবো তখনও এডিটরটা দেখাবে, মানে এডিটরটা এইখানে আসবে। তো এটা আমি বাই অলওয়েজ আনচেক রাখি। আর অ্যাডমিন কালার স্কিমা এখানে কি বলতে কি বুঝাইছে, যে এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন না এখানে আশেপাশে, সেগুলোরই কালার এগুলো। তো আপনি যদি চান যে এমন না, আমি চাচ্ছি যে এই সানরাইজ আসবে, তাহলে দেখেন চেঞ্জ হয়েছে, এইভাবে রাখবেন, চেঞ্জ হয়েছে। তো বাই ডিফল্টটাই সুন্দর, চোখে লাগে না। এরপর বলছে যে কিবোর্ড শর্টকাট, বলছে যে এনাবল কিবোর্ড শর্টকাট ফর কমেন্ট মডারেশন। তো এখানে কিবোর্ড শর্টকাট, এটা নতুন অপশন অবশ্য, এটা কি বলছে এখানে আমি জানি না, এটা সম্ভবত নতুন। দেখে আসি একটু কিবোর্ড শর্টকাট বলতে কি বুঝেছে এখানে। তো আচ্ছা, এটা কিন্তু শর্টকাট কি দিয়ে দিচ্ছে, যেগুলো দিলে ওই শর্টকাট অনুযায়ী কাজগুলো হবে। আচ্ছা, আমরা এগুলো আপাতত ইগনোর করি, আমাদের মেইন কাজে আসি আমরা। তো এখানে দেখেন যে ইউজার নেম কি বলছে, অ্যাডমিন, তাই না? এখানে বলছে ইউজার নেমস ক্যান নট বি চেঞ্জড। এটা আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না, মানে চেঞ্জ করতে পারবেন না বলে বলবো, অবশ্যই চেঞ্জ করতে পারবেন, কিন্তু এডিটর লেভেল পর্যন্ত কেউ চেঞ্জ করতে পারবে না। ইভেন অ্যাডমিনিস্ট্রেটর চেঞ্জ করতে পারবে না যদি না তার কাছে সি প্যানেলের অ্যাক্সেস থাকে, বুঝছেন? সি প্যানেল মানে আপনার সার্ভারের অ্যাক্সেস না থাকে, যেটা আমরা এখান থেকে দেখতেছি অলরেডি। আমি যদি চাই যে অ্যাডমিন ইমেলটাকে চেঞ্জ করে দিব, মানে অ্যাডমিন ইউজার নেমটাকে চেঞ্জ করবো, আমার অ্যাডমিন ইউজার নেমটা হবে এইটা, দিলাম চেঞ্জ করে। এখন দেখেন তো রিফ্রেশ দিই, কি বলছে, আর লগ ইন করতে দেয়, কারণ আমার ইউজার নেম চেঞ্জ হয়ে গেছে। এখন আমাকে দিতে হবে এইটা, পাসওয়ার্ড আগেরটাই ঠিক আছে, এখন লগ ইন করতে দিবে, দিছে। এখানে অ্যাডমিন লেখা ছিল না, এখন কিন্তু এখানে অন্যটা লেখা, বুঝছেন ব্যাপারগুলো? তো আপনারা যদি কখনো আমার ক্লায়েন্টের সাইটে কাজ করতেছেন, ক্লায়েন্ট বলতেছেন আমার লগ ইন হয় না, ওর কাছে জাস্ট বলবেন কি সি প্যানেলে অ্যাক্সেস নেবেন, নিয়ে এইভাবে করে আসবেন, এসে ইউজার টেবিলে যাবেন, যে দেখবেন যে কি নামে আছে। মনে করেন এখানে ইউজার নেম ঠিক আছে, বাট পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে, তার পাসওয়ার্ড তো চেঞ্জ করতে হবে এখন, তাই না? তো পাসওয়ার্ড কেমন চেঞ্জ করবেন? তো পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে এই যেখানে এডিটে যাবেন, যে ইউজার পাসওয়ার্ড সেটার এডিটে যাবেন, এডিট। এখানে দেখেন যে কি পাসওয়ার্ড দিচ্ছে, বোঝা যায়? যায় না। তার মানে কি পাসওয়ার্ড তো ভুলে গেছি, জানি না আমি পাসওয়ার্ড কি। সো আমি এখানে কি করলাম, আমি জাস্ট এইটাই লিখলাম, লিখে এই যে এখানে দেখেন যে এখানে ফাংশন আছে একটা, ফাংশন হচ্ছে কি MD5। এই MD5ই হচ্ছে এনক্রিপ্টেড মানে ফাংশন, যে আপনি যা টেক্সট লিখেন 32 ক্যারেক্টারের একটা বাইনারি কোড জেনারেট করবে ওরা, যেটা একটু আগে দেখছেন 32 ক্যারেক্টারের। আপনি যদি শুধু এ লিখেন, এ তারপরেও 32 ক্যারেক্টার জেনারেট করবে। দ্যাট মিনস বোঝা যাচ্ছে কতটা সিকিউরিটি, এবং এটাকে এত সহজ না যে ভাঙতে পারবেন। হ্যাঁ, হ্যাক করে ও রিয়েলি পাসওয়ার্ডটা জেনে ফেলে কোনোভাবে, বা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে না, সে হ্যাঁ। তো আসলে যারা হ্যাকিং করে তারা আমাদের মধ্যে প্রোগ্রামারের থেকেও অনেক এক্সপার্ট। হ্যাঁ, কারণ আমার কি সিকিউরিটি আছে সে ব্রেক করতেছে, সো ব্যাপারটা অন্যরকম। তো যাই হোক, তো এখন দেখেন আমার কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পারতেছেন, তাই না? খেয়াল করেন এখানে কিন্তু পাসওয়ার্ডটা এমন দেয়া আছে, পাসওয়ার্ডের ঘরে আমি এখানে গো করলাম, দেখা যায় পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি কিন্তু এনক্রিপ্টেড। এখন যদি আবার রিফ্রেশ দিই, দেখেন আবার কিন্তু আমাকে ঘুরাই দিছে। সো যখনই পাসওয়ার্ড চেঞ্জ হবে, মনে করেন হ্যাকার হ্যাক করে একদম ইচ্ছা মতো কাজ করতেছে, উল্টা পাল্টা লিখে রাখতেছে, আপনার কাছে সি প্যানেল অ্যাক্সেস আছে, আপনি এসে জাস্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেন, ও যেই পর্যন্ত আপডেট করছে শুধু পেজটা রিফ্রেশ হতে দেন, রিফ্রেশ হওয়া মাত্রই লগ আউট। মানে এটাকে বলা হয়, আমরা PHP প্রোগ্রামিং এর ভাষায় বলি সেশন। একটা সেশন তখন পর্যন্তই ঠিক থাকে যতক্ষণ পর্যন্ত ইউজার নেম এবং পাসওয়ার্ডে মিল থাকে, বা লগ আউটে ক্লিক না করা হয়। লগ আউট ক্লিক করা হলে সেশন শেষ, বা ইউজার নেম পাসওয়ার্ডে কোনো চেঞ্জ হয়েছে, সেশন শেষ।
যেমন ইউজার নেম চেঞ্জ করলাম, লগ আউট করে দিল, পাসওয়ার্ড চেঞ্জ করলাম, লগ আউট করে দিল, তাই না? সো এগুলো ব্যাপার ঘাবড়াবেন না। সাইট হ্যাক করলে কি হয়েছে দেখাই দিব যে আপনি কিভাবে করে আপনার এই সাইটকে ব্যাকআপ রাখতে পারেন। ড্রপ বক্সে ব্যাকআপ নিতে পারেন, পুরো সাইটের ব্যাকআপ। হ্যাক করো, লাভ আছে, আমার তো ব্যাকআপ আছেই। কিন্তু হ্যাঁ, একবারই যে লাভ নাই তা না, ও আপনার সেন্সিটিভ ইনফরমেশনও চুরি করতে পারে, বা হ্যাক করলো না, সেই ইনফরমেশন নিয়ে পালাই গেল। কারণ আপনার তো ওটা অ্যাডমিন প্যানেল সাইটের, আপনার তো এমন হয়তো ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড আইডি সব দিয়ে রাখছেন এখানে। তো হ্যাক করলো না, সে ঠান্ডাভাবে আসলো, নিল, ঠান্ডাভাবে চলে গেল, টেরই পাবেন না। আচ্ছা, তাহলে এখানে কি হবে যে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম কোথায় লিখবো? এই ফার্স্ট নেম দেখেন এখন কিন্তু অলরেডি এখানে অ্যাডমিন লেখাটা আছে, তাই না? তো আমাদের বাই ডিফল্ট কিন্তু নিক নেম অ্যাডমিন এবং এই যে ডিসপ্লে নেম পাবলিকলি অ্যাজ অ্যাডমিন লিখাই আছে। সো আমি এখানে ফার্স্ট নেম আমার লিখলাম, লাস্ট নেম আমার লিখলাম, লিখে আমি এখন বলতেছি কি আমার ডিসপ্লে নেম হবে এইটা, আর আমার নিক নেম ডেফিনেটলি অ্যাডমিন থাকবে না, নিক নেম হবে আমাদের এইটা, আর এই যে এখানে যেটা আছে এটা হবে আমার লাস্ট নেম। এখন এখানে আসি, এসে আমি এটাকে সিলেক্ট করে দিই, করে দিলাম। আচ্ছা, এরপর আমি যারা ইমেল চেঞ্জ করতে পারি, আমার এখানে ওয়েবসাইট অ্যাড্রেস অ্যাড করতে পারি, দিলাম। এখানে আমার বায়ো দিতে পারি, পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চাই পাসওয়ার্ড দিতে পারি। দেন আপডেট, এখানে দেখেন খেয়াল করেন লগ আউট অফ অল আদার সেশন। আমি কিন্তু অলরেডি লেফট ইউর অ্যাকাউন্ট লগ ইন আউট। এখানে যদি পাবলিকলি কখনো যদি আপনি এই সাইটটা লগ ইন করেন আর ভুলে যান, মনে করেন আপনি সাইবার ক্যাফেতে বসছেন, লগ আউট করতে ভুলে গেছেন, বাসায় চলে এসে মনে হচ্ছে ইস লগ ইন তো করা আছে, তাহলে গেল সব কিছু। জাস্ট আপনার সাইটে লগ ইন করবেন, লগ ইন করে এখানে দেখবেন যে লগ আউট অল আদার সেশন এক্সেপ্ট দিস। আপনার এই সেশনটা কিন্তু লগ আউট হবে না, লগ আউট হবে কি অন্যগুলো যেখানে আগে লগ ইন করা আছে। হ্যাঁ, অমনটাই। তো এখানে আমরা আপডেট দিই আগে। এখানে কিন্তু বলাই আছে, আমি যেটা বললাম দেখেন, এই যে লেফট ইউর অ্যাকাউন্ট লগড ইন অ্যাট এ পাবলিক কম্পিউটার, lost your phone, this will log you out everywhere except your current browser। মানে আপনি যে ব্রাউজারে আছেন, মানে এগুলো কিন্তু আগে ছিল না ফিচারগুলো, মানে ওয়ার্ডপ্রেসের ভার্সন আপডেটের সঙ্গে সঙ্গে এই সিকিউরিটিগুলো অ্যাড হচ্ছে, ঠিক আছে? ওই জন্য বললাম না যে আপনারা এই আগের ব্যাচে এগুলো এই অপশনগুলো ছিল না, তো দেখানো পসিবল হয়নি, ঠিক আছে? আজকে আমি আপনাদের কয়েকটা জিনিস দেখালাম যেগুলো আগের ব্যাচেরা দেখতে পারেনি, কারণ ওই সময় ছিল না এগুলো। যাই হোক, ওই জন্য বলতেছি যে ভালো করে মনোযোগ দেন, নাহলে কিন্তু আমি স্লো হবো আবার। যাই হোক, এখন সেটিংসে আসি। সেটিংস থেকে জেনারেল, সেটিংস থেকে জেনারেল এসে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেমন ইনস্টল করার সময় কি সাইট টাইটেল দিয়েছিলাম না একটা, তো সাইট টাইটেলটা কিন্তু এখানে শো করতেছে। আমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারি ইউআই হাইফেন আরে স্পেস ব্রাশ। এখানে দিচ্ছে যে জাস্ট অ্যানাদার কি ওয়ার্ডপ্রেস সাইট, আমরা লিখতে পারি জাস্ট অ্যানাদার ইউআই ব্রাশ সাইট দিলাম। এগুলো বাই ডিফল্ট যা আছে এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই, এইভাবে রেখে দেন। মেম্বারশিপ, এটা হচ্ছে অ্যাডমিন ইমেল। মেম্বারশিপে এসে এখানে যদি আপনি ডিসঅ্যালাউ করে রাখেন, এটাকে কেউ আপনার সাইটে রেজিস্টার করতে পারবে না এবং আপনার সাইটটা মোটামুটি সিকিউর থাকবে, কারণ রেজিস্ট্রেশন এক্সেসই তো নাই, ও কেমন করে সাইটে ঢুকবে? আপনার তখন হয় সি প্যানেল এক্সেস লাগবে অর এই সাইটের এক্সেস লাগবে। সো যদি পাবলিক সাইট হয় এটা, তাহলে আপনি এটাকে এনিওয়ান রেজিস্টার দিতে পারেন, বা দিলেও কি করতে পারেন, ডিরেক্টলি সাবস্ক্রাইবার দিয়ে রাখবেন। খবরদার কন্ট্রিবিউটর দিতে পারেন, অথর দেওয়া দরকার নাই। কন্ট্রিবিউটর দিলে কি হবে একটু আগে তো বলে দিলাম যে সে শুধু লেখাটা আপনাকে ড্রাফট আকারে পাঠাতে পারবে, আর কিছু করতে পারবে না। যদি অথর দেয়া রাখে, মনে করেন আপনি 7 দিনের জন্য কক্সবাজার গেছেন হানিমুন করতে, এসে দেখছেন যে 1 লাখ পোস্ট হয়ে আছে, সার্ভার ডাউন, মানে ভালো কাজে গেছেন বাট খারাপ কাজ হয়ে গেছে, ঠিক আছে? এখানে এই বিষয়গুলো অবশ্যই এনশিওর করতে হবে যে যদিও ডিফল্ট থাকে তাহলে সাবস্ক্রাইবার থাকবে, ঠিক আছে? আর যদি না রাখতে চান একান্তই, তাহলে দরকার নাই, ঠিক আছে? এবং এই যে টাইম জোন যেটা, তো টাইম জোনের ব্যাপারটা এখানে দেখেন ইউটিসি +6, আর এখান থেকে আমরা কি করব, ঢাকা সিলেক্ট করব, ঢাকা, ঠিক আছে? ঢাকা সিলেক্ট করবো, তাহলে আমাদের কারেন্ট টাইম জোনটা দেখাবে। এবং ডেট ফরম্যাটটা কি আমরা এইভাবে নিব, টাইম ফরম্যাটটা কি এইভাবে নিব। আর উইক স্টার্ট কি আমাদের মানডে থেকে হয়, আমাদের স্যাটারডে থেকে হয় না, স্যাটারডে থেকে হয়। সাইট ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেট, এটার বাই ডিফল্ট, কারণ বাংলাটা এখানে এখনও অ্যাড হয় নাই, সো আমরা ইউনাইটেড স্টেটে রেখে দিব, রেখে দিয়ে সেভ চেঞ্জ। আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ প্যাক অ্যাড করতে পারবো,
ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ প্যাক যদি অ্যাড করি আমরা কখনো, মনে করেন যে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যাড করবো, আমাদের থিমটা বাংলায় ট্রান্সলেট হবে, করতে পারবো। তো সেভ সেটিংস করলাম, আমরা এবার একটু রিফ্রেশ করি যে জাস্ট ওয়ার্ডপ্রেস সাইট না আমাদের ইউআই সাইট এসে দেখি চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে। এরপর আমরা পাচ্ছি কি রাইটিং। রাইটিংয়ে দেখেন যে ফরম্যাটিংয়ে বলছে কি যে কনভার্ট ইমোটিকনস লাইক এমন এমন যদি ইমোটিকন থাকে তাহলে কি গ্রাফিক্স অন ডিসপ্লে, মানে আপনি দেখাইছেন এমন, এটা হচ্ছে কি স্মাইল, এটা কি জিপ দেখানো, এগুলো আইকনগুলো কি হবে যদি আপনি এখানে আনচেক থাকে তাহলে এগুলো এমনই দেখাবে, আর যদি চেক থাকে তাহলে কি গ্রাফিক্যাল মোডে দেখাবে, বেঞ্চি কাটতে পারবেন ভালো। আচ্ছা এবার নট অনলি এগুলো, অন্যান্য যে ইমোটিকনগুলো আছে সেগুলোও কিন্তু গ্রাফিক্যাল মোডে দেখাবে যদি এটা চেক করা থাকে। বললেন আপনি গ্রাফিক্যাল মোড ফেসবুকে কোনো দেখেন নাই? হ্যাঁ ইমেজ, হ্যাঁ হ্যাঁ এখন দেখাইতে হবে। আচ্ছা যাই হোক, তো এখানে দেখেন পরবর্তীতে আছে কি ওয়ার্ডপ্রেস শুড কনভার্ট ইনভ্যালিডলি নেস্টেড XHTML অটোমেটিক্যালি। যদি আপনি কখনো মনে করেন যে লিখতে ভুল করছেন তাহলে ওয়ার্ডপ্রেস এটাকে অটোমেটিক্যালি রিকভার করে নিবে। কীভাবে রিকভার করবে? যে আপনি শুরুটা কি লিখছেন ওইটা অনুযায়ী শেষটা সে মিলাই নিবে। যদি কোনো ভুল লিখেন, মনে করেন যে LI লিখছেন স্টার্টিংটা, কিন্তু ক্লোজ করতে গিয়ে শুধু এলটা লিখছেন, আই লিখেন দেন, ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি বুঝে নিবে যে এটা LI হবে বা ও রিকভার করে নিবে। এটাই হচ্ছে সেই ফিচারটা। তো আমরা এটাকে অবশ্যই চেক রাখবো। আর দেখেন ওই যে বলছিলাম যে যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট না করেন তাহলে বাই ডিফল্ট আনক্যাটাগরাইজড থাকবে। যদি এটাকে কোনো ট্রান্সলেট করেন তাহলে কি হবে? অন্যান্য। তো এখানে যেহেতু আমাদের এখানে আমরা পোস্ট থেকে কোনো ক্যাটাগরি তৈরি করিনি, সো এখানে একটাই মাত্র ক্যাটাগরি দেখাচ্ছে, সমস্যা নেই, আমরা একটু তৈরি করব। তারপরে বলছে ডিফল্ট পোস্ট ফরম্যাট হচ্ছে স্ট্যান্ডার্ড। এই পোস্ট ফরম্যাটগুলো অনেক ইম্পর্টেন্ট, বিভিন্ন ধরনের থিমের জন্য এটা তৈরি করা যায়। তো পোস্ট ফরম্যাট নিয়ে আমরা আপাতত আলোচনা আসতেছি না, পোস্ট ফরম্যাট নিয়ে আলোচনা করতে হলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনারা করতে পারেন, ওয়ার্ডপ্রেস পোস্ট ফরম্যাট লিখে ওয়ার্ডপ্রেস যে কোডেক্স ডিরেক্টরি আছে এখানে দেখেন ওয়ার্ডপ্রেস শেখার অনেক ভালো একটা লাইব্রেরি হচ্ছে ওয়ার্ডপ্রেস কোডেক্স। এটা ওই wordpress.org-এরই একটা সাবসাইট। এখানে সব ধরনের ম্যানুয়াল আছে, আপনার থিম ডেভেলপমেন্ট, প্লাগইন ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেসে যত অ্যাডভান্স ফিচার, ওয়ার্ডপ্রেসে যত নতুন নতুন কত কিছু আছে সবগুলো কিন্তু এখানে আপডেট হয়। দেখছেন ওয়ার্ডপ্রেস, লার্ন হাউ টু ইউজ ওয়ার্ডপ্রেস, থিম ডেভেলপমেন্ট, প্লাগইন ডেভেলপমেন্ট, কন্ট্রিবিউট, তো অনেক কিছু এখানে আছে। এখান থেকে আপনারা শিখতে পারেন, কিন্তু এখানে কিন্তু সকল ব্যাপারগুলো একদম ফুল ডিটেলস দেয়া নাই, সব কিছু হাতে হাতে ধরে বোঝানো নাই, জাস্ট সিকোয়েন্সগুলো দেওয়া আছে, এটা দিয়ে এটা হয়। একটা ফাংশনের 10টা প্যারামিটার আছে, সেই 10টা প্যারামিটার উল্লেখ করে দিচ্ছে, কিন্তু কেমনে কেমনে কোন কোন প্যারামিটারটার জন্য মানে কখন কখন কোনটা লিখতে হবে বা আপনার নিড কোনটা অ্যাকচুয়ালি সবসময় এটা লিখে থাকবে না, এখানে আপনাকে বুঝে নিতে হবে নিজে থেকে। এই জন্যই আপনাকে একটা বেসিক PHP নলেজ রাখতে হবে, যেটা আমি দেখাবো আপনাদেরকে। ঘাবড়াইয়েন না, অনেক সোজা জিনিস এগুলো। আচ্ছা এখানকার আর চেঞ্জের কোনো অপশন নাই, আমরা এখন সেভ চেঞ্জ করি। শুনুন, আপনারা তো জানেন আমাদের এখানে এমন স্টুডেন্ট ছিল যে এখানে ভর্তি হয়ে ওয়েব ডিজাইনে ভর্তি হয়ে সে PC কিনছে এখানে, এবং সে এখন ভালো কোডিং লেখে, PHP কোডিং লেখে। সো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ, এখন তো আগে থেকে জানেন, অ্যাটলিস্ট কম্পিউটার তো ইউজ করা জানতেন, তাই না? সো ভয় পাইয়েন না। তারপরে রিডিংয়ে, হ্যাঁ আচ্ছা, তো এই পেজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এখানে প্রথমে দেখেন যে ফ্রন্ট পেজ ডিসপ্লেস, এখানে ইওর লেটেস্ট পোস্ট, আমাদের বাই ডিফল্ট লেটেস্ট পোস্টটা কিন্তু দেখাচ্ছে, তাই না? তো আমরা যদি এখান থেকে একটা পোস্টে আসি, অ্যাড নিউ করি, এখানে কিন্তু এখন লেটেস্ট পোস্ট কোনটা? হ্যালো ওয়ার্ল্ড, তাই না? আচ্ছা হ্যালো ওয়ার্ল্ড থাক, আমরা এখানে অল পোস্টে যাই, গিয়ে আমাদের যে ড্রাফট পোস্টটা আছে সেটাতে যাই। ড্রাফট পোস্টটা দেখেন অটোমেটিক্যালি এখানে অ্যাডমিন লেখা ছিল, এখন আমার নামটা দেখাচ্ছে, তাই না? এখন এডিটে যাই, এডিটে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো টেক্সট, এখানে আবার আমি একটা প্যারা তৈরি করলাম, করে এখানে এই টগল টুলবার টগলে ক্লিক করবেন, তখন দেখবেন যে এখানে আরও মেনু, এক্সট্রা মেনু পাবেন। তো এগুলো ফরম্যাটিং, এগুলো আপনাদেরকে এখন আমি আর ডেসক্রাইব করবো না, কারণ আপনারা এগুলো বোঝেন কী করলে কী আসবে, এগুলো আপনারা আমি বিলিভ করি আপনারা জানার কথা এগুলো।
সেগুলো নিয়ে ডিসক্রাইব করতেছি না। জাস্ট কি করবেন যে এখানে পোস্ট ফরম্যাটটা অবশ্যই স্ট্যান্ডার্ড দিবেন, স্ট্যান্ডার্ড পোস্ট ফরম্যাটই কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পোস্ট ফরম্যাট। তো এগুলো আর চেঞ্জ করার দরকার নাই। আপনারা এখন কি করবেন যে একটা আনক্যাটাগরি আছে না, অ্যাড নিউ ক্যাটাগরি করেন। অ্যাজ এ অ্যাডমিন অর অ্যাজ এ এডিটর হিসেবে যদি আপনি এই সাইটে লগ ইন করা থাকেন তাহলে এখানে নতুন ক্যাটাগরি অ্যাড করার একটা স্কোপ পাবেন আপনি, ঠিক আছে? হ্যাঁ, অথবা যদি অথরকেও আমরা অ্যাক্সেস দেই ওই রোল ম্যানেজার প্লাগইন দিয়ে, তাহলে অথরও অ্যাড করার সুযোগ পাবে। বাট বাই ডিফল্ট অথরকে আমরা অ্যাক্সেস দেই না, আমরা এডিটরকে দেই আর অ্যাডমিনকে দেই, মানে ওয়ার্ডপ্রেস দেয় এক কথায়। তো অনেক ক্ষেত্রে দেখবেন যে এডিটরকেও ক্যাটাগরির দেওয়া হয় না, অ্যাক্সেস দেওয়া হয় না, কারণ এডিটর অনেক সময় উল্টা পাল্টা ক্যাটাগরি অ্যাড করে রেখে দিতে পারে। সো দরকার নেই, এটা কন্ট্রোল করা যায়। তা আমরা এখানে দিলাম কি নিউজ নামে একটা ক্যাটাগরি আনলাম, ক্যাটাগরি আসছে, এটাকে আনচেক করলাম। এরপর কি দিব যে মনে করেন যে মিডিয়া নিউজ, তো নিউজের আন্ডারই আবার একটা আমার দরকার। নিউজ তো হচ্ছে একটা প্যারেন্ট ক্যাটাগরি, মানে ও প্রধান ক্যাটাগরি, ওর আন্ডারেই আমি চাচ্ছি যে একটা সাব ক্যাটাগরি আসবে। তাহলে কি করব, লিখলাম মিডিয়া নিউজ। এই যে প্যারেন্ট ক্যাটাগরিতে এসে আমাকে নিউ ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, নিউজ। দেন হয়েছে, নেক্সটেড। এবার ট্যাগে আসেন, ট্যাগ দেন নিউজ, মিডিয়া, সোশ্যাল, আপডেট, এগুলো লিখলেন। ট্যাগ হচ্ছে কি যে সার্চ করার জন্য এগুলো খুব হেল্পফুল। যদি আপনি যদি কোনো কন্টেন্ট সার্চ করতে চান সাইটে, ট্যাগগুলো হেল্প করে। এগুলো বুঝবেন, এখন এই ক্লাসে না বুঝলেও আপনারা নেক্সট ক্লাসগুলোতে বুঝবেন যে এটার কাজটা কী, সেটা কী বললাম। তো অ্যাড করলাম। এখন ফিচার একটা ইমেজ, যদি আমরা চাচ্ছি যে আমাদের এই পোস্টটা কী রিলেটেড, এটা একটা ফিচার ইমেজ থাকবে, মানে এই ইমেজটা আবার সবার উপরে দেখাবে বা থিমের স্টাইল অনুযায়ী এই ইমেজটা দেখাবে। তো আমরা আপাতত অ্যাড করি, আমরা যখন নিজেরা থিম ডেভেলপ করবো তখন এটা বুঝবো। ওই যে আমি দেখছিলাম না, আমরা আমাদের থিমে আমাদের টেম্পলেটে দেখছিলাম না যে ব্লগ পেজ একটা অনেক বড় আর একটা অনেক বড় একটা থাম্বনেল ইমেজ, মূলত ওটাকেই বলা হয় যে ফিচার্ড ইমেজ, ঠিক আছে? তো আমরা ওটা এখান থেকে অ্যাড করবো। সাইজ ওয়াইডগুলো আমরা কন্ট্রোল করবো, পরে আমরা দেখবো। তো আমরা মিডিয়াতে আসি, আপলোড করি, কোনো ইমেজ নাই, তো আমরা এখানে থেকে পিকচারে যাই, আমরা এখানে নিলাম। আমরা এখান থেকে টাইটেলটা অবশ্যই নিব, আর আমরা অল্টারনেটিভ টেক্সটটা অবশ্যই দিব, যেটা আপনাদেরকে আগেও বলছি। সেট ফিচার ইমেজে গেলাম, আসছে। এখন পাবলিশ করেন। রিফ্রেশ দেন, আসছে, থাম্বনেল ইমেজটা আসছে, পোস্টটাও আসছে, কে, হ্যাঁ, তারিখ আসছে, ক্যাটাগরি আসছে, ট্যাগ আসছে, সবই আসছে। দেখেন এখানেও কিন্তু ফন্ট অফ ইউজ করা, ঠিক আছে? তো আমরা এখন কি করব, এখানে যাই, আমরা ইমেজটা তো ক্লিক করলে পোস্টে যাবে, আবার ট্যাগ আর টাইটেলে ক্লিক করলে পোস্টে যাবে। তো নিউ কুইক পোস্টে যাই, গেলাম, দেখেন এখানে সব কিছুই আছে, কমেন্ট করার অপশন আছে, কমেন্ট ফর্ম আছে, তারপরে আবার প্রিভিয়াস পোস্ট, যেটা প্রিভিয়াস পোস্টটাও এখানে আছে। তো আমরা এখানে একটা কমেন্ট করি, হ্যালো, নিউ কমেন্ট, পোস্ট কমেন্টে ক্লিক করি, দেখেন সবই কিন্তু আমাদের হচ্ছে, তাই না? সবই হচ্ছে। আমরা চাইলে রিপ্লাই দিব, রিপ্লাই। এই যে গ্রাফিক্স বলতে কি বোঝায় এবার দেখেন, হ্যাঁ, আসছে। এগুলোই মূলত বোঝানো হয়েছে যে এটা হচ্ছে গ্রাফিক ইমোটিকন। যাই হোক, তো আমরা দেখলাম মূলত দুটা এখানে। এবার আমরা একটু আমাদের ড্যাশবোর্ডটা রিফ্রেশ করি, ওকে? আচ্ছা, ড্যাশবোর্ড রিফ্রেশ করলে এখানে কমেন্ট আছে একটা, কমেন্টে এসে আমরা কমেন্টে আসি, এখান থেকে কমেন্টে ক্লিক করলাম। খেয়াল করেন কমেন্টে এখানে কিন্তু এখন 3টা কমেন্ট দেখতে পারবেন, দেখেন আছে 3টা কমেন্ট, কারণ আগে থেকে এটা করা ছিল আর এই দুটো আমরা নতুন করে করলাম। তো এগুলো আসলে অনেক সেটিংসের ব্যাপার, এগুলো আসলে একটা ক্লাস বা 1 ঘন্টা 2 ঘন্টা বোঝানো পসিবল না। এটা আপডেট ডে বাই ডে আমরা এগুলো টুকটাক করে দেখবো। মানে আমি চাচ্ছি না যে এমন কিছু করতে যে একদিনই সব সেটিংস দেখাইতে, তাহলে আপনাদের মাঝে কী হবে, কনফ্লিক্ট করবে। মানে যেটা যখন কাজ আমি সেটা তখন ডিসক্রাইব করবো আপনাদেরকে। তো আবার ব্যাক করলাম। এখন আমরা যে হ্যালো ওয়ার্ল্ড যে পোস্টটা আছে না, হ্যালো ওয়ার্ল্ড পোস্ট, আমরা এটার একটা ওই থাম্বনেল ইমেজ অ্যাড করি, এডিটে যাই, দেখেন এখন মতো ক্যাটাগরি দেখাচ্ছে, তাই না? এখন হ্যালো ওয়ার্ল্ডটা এডিট করেন, তাহলে দেখেন আপনি কী পাবেন। এখানে হ্যালো ওয়ার্ল্ডটা এডিট করলে এখানে পাচ্ছেন
ক্যাটাগরিগুলোকে দেখাচ্ছে এখনো, এখানে কোনো দেখাবে সব, যেই পোস্ট লিখুক অথর পর্যন্ত সব ক্যাটাগরি দেখতে পারবে, ওর যেটা খুশি সেখানে অ্যাড করতে পারবে। আপনি যদি চান আবার নতুন পোস্ট অ্যাড করবেন তাহলে করেন, সোশ্যাল নিউজ অথবা টেক নিউজ, এটাও নিউজে দেন, ট্যাগ দেন টেক নিউজ, টেক আপডেট দিলেন, অ্যাড করেন, এবং ফিচার ইমেজ দেন। ফিচার ইমেজটা অবশ্যই আপলোডে যাবেন, যে আপলোড ফাইল আমরা দিলাম এটা। সে আপডেট দেন, সব কিছু কিন্তু এখানে হচ্ছে, ঠিক আছে। এখন হ্যালো ওয়ার্ল্ডের উপরেও দেখবেন একটা ইমেজ অ্যাড হয়েছে। এখন কথা হচ্ছে যে আপনারা মনে করেন ক্লায়েন্টের কাজ করবেন, ওয়ার্ডপ্রেস একটা ফ্রেশ ইনস্টল দিচ্ছেন, কিন্তু কথা হচ্ছে যে ডেমো কন্টেন্ট তো নাই, ক্লায়েন্টও বলে নাই যে সে তার সাইডে কী কী ইনফরমেশন আসবে বা দিতে হবে, তাই না? এখন ডেমো কন্টেন্ট দিতে হলে আপনাকে কী করতে হবে, মানে এই যে যেমন নতুন পেজ ক্রিয়েট করতে হচ্ছে, নতুন করে পোস্ট ক্রিয়েট করতে হচ্ছে, নতুন করে অনেক সেটিং করতে হচ্ছে, তাই না? তো মনে করেন যে তার সাইডটা এমন যে অ্যাটলিস্ট 10টা পোস্ট করতে হবে, 10টা পেজ তৈরি করতে হবে, রাইট? তো এতগুলো তৈরি করার সময় আছে, খুব ঝামেলার। কিন্তু এই জন্য কী করবেন, এখানে ডেমো কন্টেন্ট জেনারেটর ফর ওয়ার্ডপ্রেস, লিখেন ডেমো কন্টেন্ট জেনারেটর প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, আসছে একটা ডেমো ডাটা ক্রিয়েটর। এই প্লাগইনটা যদিও আমি অনেকদিন আগে ইউজ করছি, রাকিব ভাই একটু বের হয়ে এই প্লাগটা চেপে দেন তো, আমার এখান থেকে কানেকশনটা চলে গেছে। হ্যাঁ আমারটা বড়টা, হ্যাঁ খুলে লাগাই দেন এটা। মাল্টিপ্লাগটার তোমার লাইন চলে গেছে, হ্যাঁ এই পিসি অন আছে, হ্যাঁ অফ হয়ে গেছে, ওই মাল্টিপ্লাগের সমস্যা, মাল্টিপ্লাগটা মানে ওখান থেকে নড়ে গেছে, দেখেন তো। আচ্ছা, তো ডেমো ডাটা ক্রিয়েটর এটা বলছে, দেখেন যে আমি কিন্তু আপনাদেরকে বলছি যে একটু সিনসিয়ার হবেন, মানে ভালো কিছু ইনফরমেশন এখান থেকে পাবেন আপনারা। যে ডেমো ডাটা ক্রিয়েটর ইজ এ ওয়ার্ডপ্রেস অ্যান্ড বডিপ্রেস প্লাগইন দ্যাট অ্যালাউজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার টু ক্রিয়েট ডেমো ইউজার্স ব্লগস, পোস্ট, কমেন্টস অ্যান্ড ব্লগ রোল লিঙ্ক। কত কিছু তৈরি করছে দেখছেন। প্রথমত কি ইউজার তৈরি হচ্ছে, ব্লগ তৈরি হচ্ছে, পোস্ট তৈরি হচ্ছে, কমেন্টস অ্যান্ড ব্লগ রোল লিঙ্কস। তো এখানে দেয়া আছে কি কি তৈরি হবে, তো আরও এর চেয়ে আরও অনেক বেশি অনেক কিছু তৈরি হবে। তো এটাকে কি করবেন, যে ডেমো কন্টেন্ট জেনারেটর, এই প্লাগইনটা এখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা ডাউনলোড না করেও ইনস্টল করতে পারেন। সেটা হচ্ছে কি, প্লাগইন থেকে অ্যাড নিতে যাবেন, গিয়ে এই সার্চ প্লাগইনে গিয়ে নামটা সার্চ করবেন ডেমো ডাটা ক্রিয়েটর। সেটা হতে পারে রিমোট সাইটে, মানে লাইভ সার্ভারে, হতে পারে লোকাল হোস্টে। লোকাল হোস্টে যদি আপনি সার্চ করতে চান তাহলে অবশ্যই নেট কানেকশন লাগবে, কারণ এই যে প্লাগইনগুলো দেখাচ্ছে এখানে, এই প্লাগইন কোথা থেকে দেখাচ্ছে জানেন? ওয়ার্ডপ্রেসের যে এই যে প্লাগইন ডিরেক্টরিটা আছে না, এখান থেকে কিন্তু লোড হচ্ছে সবগুলো। সো এখানে সার্চ দিলেন আর বলতেছেন যে কী ব্যাপার, আসে না কেন, কিন্তু আপনার তো নেট কানেকশন নেই, আসবে কেমন করে? মানে এই প্লাগইন বা থিম সার্চের জন্য অবশ্যই নেট কানেকশন লাগবে, কারণ এই প্লাগইন বা থিম, এই থিম নেয় এই মেনু থেকে আর প্লাগইন নেয় এই মেনু থেকে। সো এটা তো একটা লাইভ সাইট থেকে তো নিতে যাচ্ছেন, ব্যাপারটা বুঝছেন তো? আচ্ছা, তাহলে আমাদের কোনটা, আমরা দেখি ক্রিস ট্রয়লার ওনার প্লাগইন এটা, তো আমরা দেখি যে কোনটা ভালো। এটার রিভিউ অনেক অল্প, এটা রিভিউ আবার একদম ফুল অবশ্যই এটা নতুন প্লাগইন, আমরা দেখি। আচ্ছা, আমরা যাই হোক, আমরা যেটা দেখছি সেটা ইনস্টল করি। তো আমরা এখানে ইনস্টলে ক্লিক করি, অথবা প্লাগইনের এখানে এটাতে ক্লিক করলে এখানে প্লাগইনের ডেসক্রিপশন দেখতে পারবো, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি, দেখেন, ঠিক আছে। এখানে আমরা ইনস্টল নাওতে ক্লিক করি,
দেখেন ডাউনলোড হচ্ছে কোথা থেকে দেখছেন, downloads.wordpress.org/plugins/with-demo-data-creator। এবার অ্যাক্টিভ করেন, ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করেন। প্রতিটা প্লাগইন ইনস্টল করার পর আপনাকে অবশ্যই কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। এখানে বলছে কি যে প্লিজ কনসিডার রেজিস্টারিং ইউর ইউজ অফ ডেমো ডাটা ক্রিয়েটর টু টেল ক্রিস টয়লার দ্য প্লাগইন মেকার you are using it. This sends only your site name and URL to Chris Toiler so they know where their plugin is being used. No other data is sent. তা আমরা আপাতত এটাকে মানে দেখতেছি না, আমাদের দরকার নাই করে এখন বলার, কারণ আমরা লোকাল হোস্টে আছি। তো কি হয়েছে এটা কি হয়েছে দেখেন, যে ডেমো ডাটা ক্রিয়েটর এখান থেকে এখানে আপনারা দেখেন টুলসে আসলেন, টুলসে আসার পর এখানে মেনু চলে আসছে। হ্যাঁ, সব প্লাগইন ইনস্টল হলেই যে এখানে মেনু আসবে তা না, একটা প্লাগইন এক এক রকম। কখনো কোনো প্লাগইন ইনস্টল করলে এমন একটা করে ডিরেক্ট মেনু চলে আসবে, আবার কখনো কোনো প্লাগইন ইনস্টল করলে অ্যাপিয়ারেন্স মেনুতে আসতে পারে, কখনো কোনোটা প্লাগইনে আসতে পারে, কখনো টুলসে আসতে পারে, আবার কখনো সেটিংসেও আসতে পারে। কয় জায়গায় আসবে বলেন তো? ডিরেক্টলি ড্যাশবোর্ডের একটা মেইন মেনু হিসেবে আসতে পারে, দ্বিতীয়ত হচ্ছে অ্যাপিয়ারেন্সে আসতে পারে, তৃতীয়ত হচ্ছে অ্যাপিয়ারেন্সে আসবে সেগুলোই যেগুলো থিম রিলেটেড। ঠিক আছে, থিম রিলেটেডগুলো। তো অ্যাপিয়ারেন্সেও আসতে পারে, প্লাগইনেও আসতে পারে, টুলসেও আসতে পারে, সেটিংসেও আসতে পারে। কতটা? 5টা জায়গায়, 1টা 2টো 3টা 4টা, আর একটা হচ্ছে মেইন মেনু হিসেবে, 5টা জায়গায়। সো যখন কোনো প্লাগইন ইনস্টল দিবেন না, দেখবেন যে কি প্রথমে কোনো ইনফরমেশন নাই, ঘাবড়াবার কোনো দরকার নাই, জাস্ট এই কটা জায়গায় দেখবেন পেয়ে যাবেন। তাহলে আমরা কি টুলস থেকে ডেমো ডাটা ক্রিয়েটরে আসছি। এবার দেখেন কত কিছু আছে এর ভিতরে। বলতেছে যে কতটা ইউজার তৈরি করতে চান, ম্যাক্সিমাম ইউজার তৈরি করতে পারবেন 1000। দরকার আছে এতগুলো? আমরা বললাম 5টা তৈরি করবো। তাহলে ডেমো ইউজার, এই যে এখানে যে এক্স লেখা আছে না, এখানে বলা হচ্ছে যে এটা একটা আইডি জেনারেট করবে এখানে, আর @লোকাল হোস্ট। তো আপনি ক্রিয়েট ইউজার দেন, দেখেন তৈরি হচ্ছে। আমরা বলছি 5টা ডেমো ইউজার ক্রিয়েট হয়েছে। কেমন করে বুঝবেন? ইউজার থেকে অল ইউজারে যান, হয়েছে? দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমরা সাবস্ক্রাইবার তৈরি করে দিয়েছিলাম না, সাবস্ক্রাইবার মুড আসছে, বাট কোনো ইমেল নাই, ইমেল দরকার নাই, ইমেল দিবে না ওরা। বাট ডেমো নাম তৈরি হয়েছে কিন্তু, আবার ডেমো ইউজার নেমও তৈরি হয়েছে। কি এটা তো প্লাগইনের কারিশমা, প্লাগইনটা তো এই জন্যই দেয়া ডেমো তৈরি করতে। এবার বলছি কি ক্যাটাগরি তৈরি করতে চাই আমরা, কয়টা? 10টা। কিছুই লেখার দরকার নাই, জাস্ট ক্রিয়েট করেন। 2টা তৈরি হয়েছে। তো যাই হোক, আমরা পার্সিত করতে ক্যাটাগরিতে যান, দেখেন কোন 2টা তৈরি হয়েছে। ডেমো কিন্তু এগুলা সব, এইটা তৈরি হয়েছে একটা, এটা তৈরি হয়েছে একটা। ক্যাটাগরিগুলো কিন্তু মিনিংলেস হবে, জাস্ট তৈরি হয়েছে, এটাই হচ্ছে মূল কথা। এরপর কি তৈরি করতে যাচ্ছি? পোস্ট কয়টা? 50টা। আর এখানে বলছি কি ম্যাক্সিমাম নাম্বার অফ ব্লগ পোস্ট প্যারাগ্রাফ, 50টা পোস্ট দরকার আছে, আমরা নিব 10টা পোস্ট। আর প্যারাগ্রাফ চাচ্ছি আমরা 5টা করে ক্রিয়েট করলাম। ওরা সবসময় আপনার চাওয়া মতো দিবে না, ওরা দেখবে যে আপনার আগে ক্রিয়েট করা কি আছে, তার উপর ডিপেন্ড করে দিতে পারে, অথবা ওরা র্যান্ডমলি দেয়। আপনি 5টা বলছেন, 4টা দিয়ে রাখছে, হচ্ছে তো আপনি আবার ক্রিয়েট করেন, আবার দেন। কটা এলো? এখানে 9টা, আগে কটা ছিল? 5টা। কটা হবে তাহলে? 14টা। কটা ক্রিয়েট পোস্ট? তাহলে আমরা ছিল কটা? 2টা। তাহলে টোটালি হচ্ছে 16টা হওয়ার কথা ছিল, তাই না? তৈরি হয়েছে 16টা আইটেম, 16টা আইটেম তৈরি হয়েছে। দেখেন সবগুলো ডেমো 1, ডেমো পোস্ট, ডেমো 2। তো এগুলো ভিজিট করি কেমন দেখতে হয়, দেখি এগুলো। দেখেন তৈরি হয়েছে, ইমেজ আসছে, অনেক মজার জিনিস। আচ্ছা, এরপর পেজ তৈরি করতে বলতেছেন। হ্যাঁ না, আপনার শুধু পোস্ট দরকার, আপনার কন্টেন্ট কি আছে, আপনার শুধু কন্টেন্ট মানে সাইটটার স্ট্রাকচারটা রেডি দরকার, যে পোস্ট আছে, পেজ আছে, ইউজার আছে, ওগুলো নিয়ে ডাটা আপনি ডিসপ্লে করবেন। পোস্ট পেজে কি আছে এগুলো দেখার দরকার নেই আপাতত। যদি আপনি আপডেট করতেছেন করলেন। আমি বলতেছি যে একটা সাইট তো প্রথমত ফাঁকা থাকে, তো কিছু ইনফরমেশন তো দরকার হয়, সেগুলোই ক্রিয়েট করার কথা বলতেছি। আপনার যত দরকার আছে আপনি বারবার ক্রিয়েট করেন, আসবে। আমরা ক্রিয়েট পেজ দিলাম, ক্রিয়েট কমেন্ট দিলাম, লিঙ্ক দিলাম, তৈরি হচ্ছে সব। দেখেন কতগুলো কমেন্ট তৈরি হচ্ছে, দেখছেন?
দুইটা লিঙ্ক তৈরি হয়েছে। এখন যদি চান যে না আমার দরকার নাই, ডেভেলপমেন্ট হয়ে গেছে, এখন আমি ডিলিট করে দিব, জাস্ট ডিলিট, সব চলে যাবে। কি এটা করা কেন যে আমার সাইটটা চলতেছে এই জিনিসটা বোঝানোর জন্য ডেভেলপমেন্ট প্রোগ্রেসটা যেন দ্রুত হয়, ডেভেলপমেন্টের সময় যেন মানে আমরা কন্টেন্ট পাই, এটাই মূলত উদ্দেশ্য। ডেভেলপমেন্ট যখন আমরা করব তখন যেন আমরা কন্টেন্ট পাই। দেখেন এখানে কিন্তু টেবিল তৈরি হয়েছে, মানে আমাদের যে যে ধরনের কন্টেন্টগুলো দরকার, দেখেন এখানে কি এটা ব্লক কোড তৈরি হয়েছে, আমরা ব্লক কোড দিয়ে কোড লিখতে পারবো। এবার ইমেজ তৈরি হয়েছে, ঠিক আছে, দেখেন অনেক কিছু কিন্তু তৈরি হয়েছে এখানে, লিস্ট আইটেম তৈরি হয়েছে, মানে এবার দেখেন এখানে আর্কাইভ তৈরি হয়েছে কতগুলো। এটার কথাটা আপনি যেটা বললেন যে কেন দরকার হচ্ছে এই কারণেই, কারণ আপনি একটা সাইট ডেভেলপ করতেছেন, আপনার এত সময় নাই এতগুলো কন্টেন্ট তৈরি করার। সো ডেভেলপমেন্ট পারপাস সার্ভ করার জন্য আপনি এই ডেমো ডাটা ক্রিয়েটর প্লাগইনটা দিয়ে আপনি ডেমো ডাটা তৈরি করে নিলেন, ডেভেলপমেন্ট শেষ, জাস্ট সিম্পল এখান থেকে গিয়ে বলে দিলেন যে এবার ডিলিট করে দাও, আপনার সাইট ফাঁকা হয়ে গেল, থিমটা আপনি দিয়ে দিলেন যে নাও এখন পেমেন্ট করে দাও আমি বাঁচি, এটাই তো। হ্যাঁ এটা ডিপেন্ড করে এই না আসলে কি মানে এক্স্যাক্টলি কি বলতে পারবে না যে কাজটা কেমন হয়, এটা ডিপেন্ড করে হচ্ছে ক্লায়েন্টের চাহিদা কি, তার উপর ডিপেন্ড করে। ক্লায়েন্ট বললো যে আমার একটা ই-কমার্স থিম দরকার, আপনি তো পারেন না, তাই না? কিন্তু আগে তো আপনাকে মেইন থিমটা তৈরি করে জানতে হবে, দেন না ই-কমার্স থিম তো অনেক কমপ্লেক্স ব্যাপার, তাই না? তো এই জিনিসটাই বলতেছিলাম যে আপনাদেরকে আগে ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দিবে, যদি বোঝেন যে না ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আপনি বুঝছেন দেন কাজ করেন, ঠিক আছে? মানে শেখার শুরু আছে, এটা শেষ নাই। ওয়ার্ডপ্রেস খুব সুন্দর এবং চমকপ্রদ একটা জিনিস, কিন্তু এর শেখা শুরু করবেন, কিন্তু যে উনি মাথায় হাত দিচ্ছে বারবার, ওই মাথায় হাত দিতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে কি যে আপনি সবগুলো যদি টার্গেট করেন যে আমি এটা দিন শিখবো, ওটা আরেকদিন শিখবো, আরেকটা পরশু দিন শিখবো, এমন করে হবে না। একটা লেভেল থেকে যান, ওয়ার্ডপ্রেস বেসিকটা আগে দেখেন, থিম ডেভেলপমেন্ট আগে দেখেন, দেন প্লাগইন ডেভেলপমেন্টে যান, তারপর ই কমার্স থিম ডেভেলপমেন্ট আছে, ওয়ার্ডপ্রেস মাল্টি সাইট আছে, এরকম ওয়ার্ডপ্রেসের অনেক বড় বড় ইয়ে আছে, ফোরাম সাইট, যেমন বাডি প্রেস আছে, তারপরে বলে গেছি আর অনেক কিছু আছে ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে? তবে সব কিছু তো আসলে শেখা পসিবল হয় না, আমাদের যেটা দরকার যেমন থিম ডেভেলপমেন্ট, প্লাগইন ডেভেলপমেন্ট, ই কমার্স থিম ডেভেলপমেন্ট, এই তো 3-4টা জানলেই না কি। আমার শেখার শেষ নাই, মানে শিখতেইছি আবার ভুলে যাই, আবার রিভাইজ করি, ঠিক আছে? ওই বাডি প্রেস পর্যন্ত আমার শেখা আছে, বাট এরপরেরগুলো আর সময় হয়নি, কারণ এগুলো অনেক বেশি, অনেক বড় সাবজেক্ট, একটা সাবজেক্টের সঙ্গে একটা সাবজেক্টের মিল আছে, কিন্তু অনেক সময় দেখা যায় কি যে ই কমার্স ডেভেলপমেন্ট পর্যন্তই এনাফ। তারপরে ওয়ার্ডপ্রেস মাল্টি সাইট আছে, একটা সাইটের আন্ডারে 1000টা সাইট চলবে, মানে একটা অ্যাডমিন প্যানেলের আন্ডারে আপনি একটা সাইটকে ট্রান্সফার করবেন, 1000টা সাইট ট্রান্সফার হয়ে যাবে অন্য সার্ভারে, অনেক মজার জিনিস আছে, ঠিক আছে? কিন্তু এগুলো ব্যাপার কি যে এগুলো ওই 3 মাস 4 মাসে কোর্সে হয় না, এগুলো টানা মনে করেন যে 6 মাস 1 বছর টানা কোর্সে, আসলে এত সময় কি কার ধৈর্য থাকে এত লং টাইম কোর্স করার? হয় না। সো আস্তে আস্তে, হ্যাঁ ওই জন্য একটা ফান্ডামেন্টাল ধরতে হয়, ফান্ডামেন্টাল ধরে দেন আগাতে হয়। ব্লগস্পট সিএমএস, হ্যাঁ সিএমএস বলতে পারেন, তবে ছোটোখাটো সিএমএস, কোনো বড়োখাটো সিএমএস না। ওখানে আপনি ওটা হচ্ছে এক্সএমএল ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা, এক্সএমএল, এইচটিএমএল আর সিএসএস। তবে ওটাকে প্রপারলি আবার সিএমএস বলা যায় না, কারণ ওটা দিয়ে আপনি কী ম্যানেজ করতে পারেন শুধুমাত্র কন্টেন্টগুলো ছাড়া, ওটা শুধু ব্লগিং প্ল্যাটফর্ম বলা বেটার, আর কিছু না। যাই হোক, আমরা ডেমো ডাটা প্লাগইন একটা দেখলাম, তো এবার সেটিংসে আসি। আমাদের আরও সেটিংসে এসে এখানে মিডিয়া সেটিংস আছে, যেই মিডিয়া সেটিংসটা এই মিডিয়ার সঙ্গে রিলেটেড। তো বাই ডিফল্ট আমাদের যে ইমেজ থাম্বনেলগুলো আছে এগুলো কিন্তু ডিরেক্টলি কাজ করে না, আপনাকে মেজার করে দিতে হবে, ঠিক আছে? এগুলো মেজার করে দিতে হবে, এগুলো আমরা থিম ডেভেলপমেন্টে দেখবো। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা যে আপলোডিং ফাইলস, একটা ফাইল মিডিয়াতে আপলোড করলেন, বা একটা ইমেজ, বা একটা টেক্সট ফাইল, একটা পিডিএফ অর ভিডিও। তো এখানে বলছে যে অর্গানাইজ মাই আপলোডস ইনটু মান্থ অ্যান্ড ইয়ার বেসড ফোল্ডার্স। যদি এটা আনচেক থাকে তাহলে সবগুলো আপলোড একটা ফোল্ডারে গিয়ে জমা হবে, আপনি কখনো ট্র্যাক করতে পারবেন না যে কোন ফাইলটা আজকে আর কোন ফাইলটা 2 বছর পরে আপলোড হয়েছিল। সো এটাকে অলওয়েজ আপনারা চেক রাখবেন, যাতে করে আপনার মাস এবং বছর অনুযায়ী
অ্যাটলিস্ট আপনার হ্যাসেলটা কম হয়, যে না আমি এটা জানুয়ারি মাসে আপলোড করছিলাম, তো জানুয়ারি মাসে যদি 1,00,000 ফাইল থাকে ওই 1,00,000 ফাইলের ভিতরেই আছে, ওই 1 কোটি ফাইলের ভেতর নাই, 1,00,000-এর ভিতর আছে, তো হ্যাসেল কমবে। ঠিক আছে, এরপর পারমালিঙ্ক সেটিংটা অলমোস্ট বাই ডিফল্ট অবশ্য এখানে ওয়ার্ডপ্রেস ধরে ফেলছে। তো এখানে ওয়ার্ডপ্রেসের যে ইয়েটা আছে কি বলে এটাকে 4.22 ভার্সনে দেখি যে একদম ডিরেক্টলি আবার ডে এবং নেম অনুযায়ী দিয়ে দিছে, কিন্তু ওয়ার্ডপ্রেসের আগের ইনস্টলেশনগুলো যে কেমন ছিল আমি বলি আপনাদেরকে, সেটা ছিল যে ডিফল্ট এমন ছিল, হ্যাঁ ডিফল্ট এই এমন ছিল, মানে একটা কোশ্চেন মার্ক আসতো, যেমন এখানে আমি যখন মাউস ধরি আপনারা টাস্কবারে খেয়াল করেন, টাস্কবারের উপরে খেয়াল করেন যে মাউস ধরার সমস্যা কী আসতেছে, ব্যাচ 5 2015 05 মাসের নাম, মাসের সংখ্যা, তারপর 13 হচ্ছে তারিখ, আর পরে হচ্ছে পোস্টের টাইটেল। তো আগের ভার্সনগুলোতে এমনটা ছিল যে বাই ডিফল্ট এই ডিফল্টটা ছিল, আমরা কি করতাম, আমরা পোস্ট নেম নিতাম, যে সাইটের ডোমেইন স্ল্যাশ দেওয়ার পরে এই পোস্টের নামটা আসবে। ঠিক আছে, সো আমরা যদি রিফ্রেশ করছি ওটা, আমরা সেভ দিছি এটা, আমরা একটু রিফ্রেশ করি এবার, দেখেন এখন কি আসছে ওই ইউআরএলটা, খেয়াল করেন টাস্কবারের উপরে খেয়াল করেন, আমরা নতুন আপডেটের ইউআরএলটা আসছে না, এখন এটাতে ক্লিক করেন, দেখাচ্ছে এটাও যা দেখাবে, ওই আগে যেটা সিলেক্ট ছিল ওটাও তা দেখাবে, কিন্তু কথা হচ্ছে যে আগেরটা ইউআরএল ফ্রেন্ডলি ছিল, এই যে ডে অ্যান্ড নেম, অথবা আপনি শুধু নিতে পারেন পোস্ট নেম। এখানে আপনি কাস্টম অ্যাড করতে পারেন, কি কি অ্যাড করবেন সেগুলো এখানে আছে, লিস্ট অফ ট্যাগস আর অ্যাভেলেবেল এইখানে আছে, এখানে গেলেই আপনি ওয়ার্ডপ্রেসের কোডেক্স থেকে দেখতে পারবেন যে আপনার এখানে কোন কোন ট্যাগগুলো, কোন কোন পারমালিঙ্ক স্ট্রাকচারগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে এই যে এখানে আরও ইনফরমেশন দেওয়া আছে যে আসলে কোথায় গিয়ে আপনাকে এটা সেটিংটা চেঞ্জ করতে পারবেন, এই নিচে এই যে, ঠিক আছে, এখানে দেখেন অনেকগুলো আছে। এগুলো কিভাবে অ্যাড করবেন বলেন? মনে করেন আমরা চাই যে অথরের নামটা দেখাবে নতুন পোস্ট, এভাবে আছে না, আমরা এভাবে চাই না, আমাদের কথা হচ্ছে যে আমাদের একটা যদি নতুন পোস্টে যাই, প্রথমে অথরের নাম বা অথরের আইডিটা দেখাবে, দেন পোস্টের নামটা দেখাবে। তাহলে কিভাবে করবেন এটা, পোস্টের নামের আগে এইভাবে দিতে হবে, এইভাবে, এই যে একটা আপনাকে প্রথমে এটা স্ল্যাশ দিতে হবে, কারণ ডোমেনের পর স্ল্যাশ আসতে হবে একটা ডেফিনেটলি, দেন অথর, এইটা লেখার অর্থই হচ্ছে যে আপনার যে অথর এই পোস্টটা লিখছে তার আইডিটা দেখাবে, দেন পোস্টের নামটা দেখাবে, কাস্টমাইজ স্ট্রাকচার এটা। এখন সেভ দেন, এখন রিফ্রেশ দেন, চেঞ্জ হয়েছে, অনেক মজার জিনিস না? এরপর খেয়াল করেন যে এখানে বলছো অপশনাল ক্যাটাগরি বেস এবং ট্যাগ বেস। তো আমরা খেয়াল করেন আমরা যখন কোনো ক্যাটাগরিতে যাই তখন কি দেখায়, ক্যাটাগরির বেস নামটা কি দেখায় খেয়াল করেন, মনে করেন মিডিয়া নিউজ, ক্লিক করলাম, তাহলে ক্যাটাগরির বেস নামটা কি, ক্যাটাগরি না, আমরা যদি চাই চেঞ্জ করতে পারবো, এটাকে কি দিতে পারি আমরা, মনে করেন ক্যাটাগরি আছে, আমরা এটাকে দিলাম হচ্ছে টপিক দিলাম, এখানে দেখেন ক্যাটাগরি ও ক্যাটাগরি টপিক আছে। আর ট্যাগের বেস ট্যাগ থাকে বাই ডিফল্ট, কেমন করে বুঝবেন, এই যে দেখেন ক্লিক করেন ট্যাগ, তাই না, এটাকে কি দিতে পারেন, সাবজেক্ট, নাকি অল্টারনেটিভ কিছু দেওয়া যায় আরো, অথবা দিতে পারেন রেফারেন্স, সাবজেক্টই দিই, সাবজেক্ট দিলাম, সেভ দিলাম, এখন রিফ্রেশ দেন, দেখেন ট্যাগের জায়গায় সাবজেক্ট আসবে, আচ্ছা আসে নাই, ওই যে ফেইল করছে, বলতেছে যে খুঁজে পায় নাই, কারণ এই ট্যাগটা পরিবর্তন হয়ে গেছে। এখন আবার ব্যাক করেন অথবা নিউ পোস্টে যান, নিউ পোস্টে গিয়ে এখন আপনি মিডিয়াতে যান, এখন দেখেন সাবজেক্ট আসছে, টাস্কবারে দেখেন অথবা এখানে দেখেন সাবজেক্ট আসছে, আর ক্যাটাগরি যেটা ছিল সেটা কি আসবে, টপিক আসছে। সো আপনারা এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। তাহলে ইউআরএল কাস্টমাইজের ব্যাপারটা গেল। আর ডিসকাশনে এসে, ডিসকাশনটা আর একটু ইম্পর্টেন্ট, এটা একটু বলি, এটা বলেই শেষ করব। ডিসকাশনটা আসলে বিশাল, এটা আলোচনা করতে গেলে এই ক্লাসে হবে না। তো এখানে আমি সংক্ষেপে বলে রাখি, সেটা হচ্ছে
সেটা হচ্ছে প্রথমত এখানে অ্যাভাটার সেটিংসটা করতে হবে। আমার একটা ছবি দেখতে পাচ্ছেন না এখানে, কোথায় গেল, এই যে এখানে ছবি দেখতেছেন না, এটা আবার দেখায় না কেন, এটা আবার কি সমস্যা হইল? আচ্ছা দেখেন এখানে একটা ছবি আছে না আমার, এবং আরও একটা ছবি আছে কোথায়, এইখানে। তো এই ছবিটা কেমন করে দেখায়, আবার এখানে কিন্তু ছবি নাই, তাই না? তো এখানে ব্যাপার হচ্ছে কি যে ওয়ার্ডপ্রেসেরই আবার একটা সফটওয়্যার, আর একটা থার্ড পার্টি সফটওয়্যার সাইট আছে যেটাকে বলা হয় গ্রাভাটার, gravatar.com। ওই সাইটটা হচ্ছে কি গ্লোবালি সারা বিশ্বে যতগুলো ওয়ার্ডপ্রেস বেস সাইট আছে সব সাইটে আপনি আপনার যদি অ্যাকাউন্ট থাকে বা আপনার যদি রেজিস্টার্ড মেম্বার হয়ে থাকেন, আপনার প্রোফাইলে ওই গ্রাভাটারের প্রোফাইলে যে লগোটা আপলোড করা থাকবে, এবং ওই গ্রাভাটার সাইটে লগোটাতে আপলোড করলেন, অবশ্যই ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করছেন। ওই ইমেল অ্যাড্রেসটা ইউজ করে আপনি বিশ্বের যত ওয়ার্ডপ্রেস সাইট আছে সেগুলোতে যদি রেজিস্টার করেন, কমেন্ট করেন, সবখানে ওই ছবি দেখতে পারবেন। বোঝা গেছে কি বললাম? সবখানে সে ছবি দেখতে পাবে। না কি বললাম বুঝছেন কথাটা? গ্রাভাটার হচ্ছে একটা সাইট, এই যে গ্রাভাটার এটা হচ্ছে সাইট। দেখেন এখানে বলছে গ্লোবালি রিকগনাইজড অ্যাভাটার্স। তো এখানে গেলে দেখতে পারবেন আপনাদের বেসিকটা এক ক্লাসে শেষ করে দিচ্ছি, এখানে কিন্তু লং টাইম হচ্ছে। এই যে এই ভদ্রলোককে জানেন, ইনি হচ্ছে ওয়ার্ডপ্রেসের জনক। এনার পুরো নাম অন্য, পুরো নামটা খুঁজে নিন, দেখবো কেমন করে খুঁজেন। যাই হোক, আর বলতেছি না পুরো নামটা কি। তো এখানে একটা হালকা ডেসক্রিপশন দেওয়া আছে যে কত সালে ওয়ার্ডপ্রেস প্রথম আসছিল। যাই হোক, তো এই গ্রাভাটার সাইটটাই হচ্ছে এখানে দেখেন যে আমার যেমন এই অ্যাড্রেসটা দিয়ে লগ ইন করা আছে না, এই অ্যাড্রেসটা দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, এবং আমার এই অ্যাড্রেসটা দিয়ে কিন্তু এই সাইটটা বা এইটা লগ ইন করা। সো এখানে কিন্তু আমার অ্যাভাটারটা ইমেজটা দেখাচ্ছে। সো অলওয়েজ আপনারা খেয়াল করবেন ওয়ার্ডপ্রেসের এই ডিসকাশনে এসে অ্যাভাটার ডিসপ্লেটা এখানে চেক করা থাকতে হবে। দেখেন চেক করা না থাকলে কী হলো, একটা অপশন আছে আর নাই, সো চেক করা থাকতে হবে। দেন এই ম্যাক্সিমাম রেটিংটা অবশ্যই জি রেটিং থাকতে হবে, যেমন বলছে যে সুইটেবল ফর অল অডিয়েন্সেস। আর এখানে থাকতে হবে কি গ্রাভাটার লগো। যদি ইন কেস আমার গ্রাভাটার লগো সেট আপ করা না থাকে তাহলে এই লগোটা দেখাবে, যেটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এইটা। তো এখানে গিয়ে সেভ দিই, আমরা সেভ দিলাম, আর আপনারাও কিন্তু এমন করে সেভ করবেন। এখন কথা হচ্ছে আপনাদের তো এটা নাই, তাই না? আপনাদের তো এটা নাই, কেমন করে করবেন? এখানে আপনাকে রেজিস্টার করতে হবে। লগ আউট করলাম, এখানে এই যে বলছিলাম না ইন্ট্রোডাকশনের দিকে যে wordpress.com কিছু কিছু ইউটিলিটি কল করবে, যে জন্য আপনাকে wordpress.com ইউজ করা উচিত। এইটাই হচ্ছে ম্যাটার, যে আপনাকে এখানে ডিরেক্টলি কোনো অ্যাকাউন্ট তৈরি করতে দিবে না। এরা বলবে যে আপনি wordpress.com একটা অ্যাকাউন্ট তৈরি করেন, তার মানে আপনাকে ইচ্ছাকৃত ইউজার তৈরি করতে হবে। ওখানে তৈরি করা ভালো, আপনি মনে করেন সাইন ইন করলেন, দেখেন এদের কত ধরনের সফটওয়্যার আছে আরও, ঠিক আছে? আপনি এখানে মনে করেন যে কোনটা দিয়ে সাইন ইন করবেন, যে wordpress.com, বল্ডপ্রেস, অ্যাকিসমেট, অর্ক অলরেডি, এখানে এগুলো সবই ওয়ার্ডপ্রেস বা ওয়ার্ডপ্রেসের সিস্টার কনসার্ন সাইট। তো এখানে মনে করেন যে আপনার wordpress.com-এ অ্যাকাউন্ট তৈরি করবেন তখন। তো এই যে একই পেজ তখন যেটা দেখছেন, এখানে ক্রিয়েট ওয়েবসাইট ক্রিয়েট করেন, ক্রিয়েট করার পর অটোমেটিক্যালি রিডিটেক্ট করে ওই গ্রাভাটার সাইটে চলে যাবে। যখন যাবে তখন কি করবেন? আচ্ছা, যখন গ্রাভাটারে আপনারা আসবেন, আসার পরে কি করতে হবে? আপনারা ওটাতে লগ ইন, যদি অটোমেটিক্যালি লগ ইন করা যায় তাহলে তো ভালো, আর যদি লগ ইন না করা যায় তাহলে তো আপনি দেখলেন যে আপনি কোন ইউজার নেম দিয়ে wordpress.com-এর সাইট তৈরি করলেন এবং কোন পাসওয়ার্ড দিলেন। তো যখন ওটা করবেন তখন কিন্তু আপনাকে ইমেলটা ভেরিফাই করতে বলবে। ভেরিফাই করার পরে গ্রাভাটারে এসে লগ ইন করবেন, লগ ইন করার পর ওখানে ইমেজ আপলোড করতে দিবে ওরা। যাই হোক, এগুলো আমি দেখাই দিব আপনাদেরকে, ঠিক আছে? ইমেল যখন আপলোড করবেন তারপরে যে জি রেটিং দিতে বলবে, ইমেজটাকে ইমেল অ্যাড্রেসটাকে প্রাইমারি আর সেকেন্ডারি হিসেবে সেভ করতে বলবে, এগুলো দেখাই দিব। জাস্ট আমি একটা আইডিয়া দিয়ে রাখলাম, আপনারা wordpress.com এভাবে করে রেজিস্টার করে দেখেন, রেজিস্টার করেন, মানে একটু নিজে চেষ্টা করে দেখেন, হয়তো পাবেন, খুব সহজ। আর যদি না পান নেটে সার্চ করেন, অর ইন কেস আমি তো আসি দেখাবো এগুলো, ঠিক আছে? মানে নিজেরা একটু চেষ্টা করেন আগে, মানে আমি দেখাই দেওয়ার আগে নিজেরা একটু চেষ্টা করেন, তাহলেই ইনশাআল্লাহ আপনাদের সমস্যা হবে না।